৩৭০০ জনকে আইডেন্টিফাই করতে না পারলে আপনি ২৫,৭৫৩ জনকে সাজা দেবেন, ২৬,০০০ জনকে সাজা দেবেন। প্রয়োজনে ১০ জন অপরাধীও যদি ছাড়া পেয়ে যায় তবুও যেন একজন নিরপরাধ শাস্তি না পায়। আপনি তো ল অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করছেন। আমাদের আশঙ্কাটা এই জায়গাতেই অমূলক লাগে না যে আর কেউ দ্বিতীয় অরণ্যদেব হওয়ার জন্য তৈরি হচ্ছেন না তো? অরণ্যদেব ইন ওয়েটিং, গাঙ্গুলি 2, গাঙ্গুলি 3, গাঙ্গুলি 4, কারোর চাকরি যাবে না। এই রায় বেআইনি, এই রায় অবৈধ। আদালত যদি সেই দায়িত্ব পালন করতে গিয়ে যোগ্য অযোগ্য সবাইকেই একই জায়গায় ফেলে মুড়িমুড়কির একদর করে ফেলে, তাহলে তো বিচার হলো। একজন ছাত্রের দুষ্টুমির জন্য বা দুজন ছাত্রের বদমাইশির জন্য ক্লাসে ৪০ জন ছাত্রকে বরখাস্ত করে দেবেন, সাসপেন্ড করে দেবেন, এটা তো হতে পারে। কোথায় ন্যাচারাল জাস্টিস? বিচারের বাণী তো নীরবে নিভৃতে কাটছে। বিজেপির লিডার অফ অপোজিশন এই রাজ্যের বুকে আগে থেকে বলে দিচ্ছে যে সপ্তাহের শুরুতে আমি বোমা ফাটাবো এবং সপ্তাহের প্রথম দিন আদালত এই রায় দিচ্ছে। তার মানে হয় এই রায় বিজেপি লিখে দিয়েছে, আর নইলে পরে এই বিচারপতির কোনো মনোভাব আছে আগামী দিনে অভিজিৎ গাঙ্গুলি পার্ট 2 হওয়ার। বিচারপতিরা আসলে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। ইতিমধ্যে হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে, যে রায় দেওয়া হয়েছে যে 2016 সালের সম্পূর্ণ প্যানেল এসএসসি কে বাতিল করে দেওয়া হয়েছে, যার মধ্যে বলা যাচ্ছে যোগ্য তো অযোগ্য প্রার্থী তো রয়েছে, কিন্তু যোগ্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি রয়েছে। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, ছোটবেলায় স্কুলে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন, তো একটি বদমাইশ ছেলে সে শিক্ষককে লক্ষ্য করে চক ছুঁড়ে মেরেছিল। শিক্ষক আইডেন্টিফাই করতে পারেননি কোন ছাত্র এই কাজটা করেছে, তার জন্য তিনি গোটা ক্লাসকে রাস্টিকেট করে দিয়েছিলেন। এই গল্পটা আমার নতুন করে মনে পড়ছে। হনুমানকে বলা হয়েছিল বিষণ্ণকরণে খুঁজে আনতে পারেনি বলে গন্ধমাদন পর্বত তুলে এনেছিলেন। আমার বক্তব্য, যদি কোনো অন্যায় হয়ে থাকে, ৩৭০০ জনের বলছেন ওএমআর-এ বিকৃতি হয়েছে, ৩৭০০ জনকে আইডেন্টিফাই করতে না পারলে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এসএসসি খুব খারাপ, এসএসসি তথ্য দিতে পারেনি, কিন্তু বিচার করার দায়িত্ব তো কোর্টের। তো কোর্ট যদি সেটা আইডেন্টিফাই করাতে না পারে, তার জন্য আপনি ২৫,৭৫৩ জনকে সাজা দেবেন, ২৬,০০০ জনকে সাজা দেবেন। ল অফ ন্যাচারাল জাস্টিস কি বলে? যে প্রয়োজনে ১০ জন অপরাধীও যদি ছাড়া পেয়ে যায় তবুও যেন একজন নিরপরাধ শাস্তি না পায়। আপনি তো ল অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করছেন। এই রায় সুপ্রিম কোর্টে যাওয়া মাত্র তৎক্ষণাৎ খারিজ হবে। এই রায় সম্পূর্ণভাবে জনস্বার্থ বিরোধী এবং দুর্ভাগ্যজনকভাবে হলো এর আগে বিভিন্ন বিচারপতিদের ভূমিকা ভারতবর্ষের মানুষ এই সন্দেহের বাতাবরণ তৈরি করে দিতে পেরেছে যে রাম মন্দিরের রায় দেওয়া বিচারপতি যদি রাজ্যসভায় মনোনীত সাংসদ হয়ে যান, ৩৭০ ধারা রায় দেওয়া বিচারপতিরা যদি কোনো রাজ্যের রাজ্যপাল হিসেবে পুরস্কৃত হন, এবং একজন বিচারপতি কলকাতা হাইকোর্টের সিটিং অবস্থায়, জাজ থাকা অবস্থায় বলছেন যে আমি বিজেপির সাথে যোগাযোগ করেছিলাম এবং বিজেপি আমার সাথে যোগাযোগ করেছিল, এবং তারপর তিনি রিটায়ারমেন্টের আগেই তিনি রিজাইন করে বিজেপির প্রার্থী হয়ে যান লোকসভা কেন্দ্রে, তখন আমাদের আশঙ্কাটা এই জায়গাতেই অমূলক লাগে না যে আর কেউ দ্বিতীয় অরণ্যদেব হওয়ার জন্য তৈরি হচ্ছেন না তো? অরণ্যদেব ইন ওয়েটিং, গাঙ্গুলি 2, গাঙ্গুলি 3, গাঙ্গুলি 4, অনেকের মনে সুপ্ত বাসনা থাকতে পারে। আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে বলছি, কতিপয় বিচারপতির আচরণ সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু আজকে এই প্রশ্নটা তুলতে বাধ্য করছে সাধারণ মানুষকে। তবে যারা চাকরি হারা হয়েছে তাদের মধ্যে যারা দাবি করছেন তারা যোগ্য প্রার্থী, তারা এখন যে আগে যেমন আমরা দেখে এসেছি যে বঞ্চিত চাকরি প্রার্থীরা গান্ধীমূর্তি পদদেশী বা মাতঙ্গিনী পদদেশী তারা ধর্নায় বসছে, এখন বসে আছে, তারাও এখন ধর্নায় বসছে তাদের চাকরির জন্য। কারোর চাকরি যাবে না। এই রায় বেআইনি, এই রায় অবৈধ। এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে যাবে, চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং অবিলম্বে সুপ্রিম কোর্টে যাওয়া মাত্র এই রায় খারিজ হবে। এই রায় সম্পূর্ণভাবে বেআইনি, অগণতান্ত্রিক রায়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার অধিকার সকলের আছে। সরকার, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন আমরা সরকারগতভাবে এদের পাশে থাকবো, এবং আইনজীবীরা তাদের হয়ে লড়াই করবেন, এবং তার সাথে সাথে যারা কর্মপ্রার্থী যাদের চাকরি চলে গেছে এই রায়ের ফলে, তাদের এই সংগঠন তো রয়েছে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়, এই অগণতান্ত্রিক রায়ের বিরুদ্ধে একসাথে লড়াই হবে। যারা বঞ্চিত চাকরি প্রার্থী, মানে এখনো পর্যন্ত যারা ধর্নায় বসে রয়েছে বা ধর্নায় করছে, তারা তো এই রায় খুশি হয়নি। তারা বলছে যে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের দিক থেকে রায়টা হয়েছে, তাহলে আমরা যে এতদিন ধরে বঞ্চিত রয়েছি আমাদের জন্য কি রায় হবে? আমি দেখুন আবারও বলছি, যোগ্য না অযোগ্য সেটা এই মুহূর্তে নির্ধারণ করার দায়িত্ব আদালতের। কে যোগ্য কে অযোগ্য, আদালত যদি সেই দায়িত্ব পালন করতে গিয়ে যোগ্য অযোগ্য সবাইকেই একই জায়গায় ফেলে মুড়িমুড়কির একদর করে ফেলে, তাহলে তো বিচার হলো না, তাহলে তো কাজের বিচার হলো। আদালত হচ্ছে মানুষের শেষ ভরসার জায়গা। সেই জায়গায় যদি কাজের বিচার হয়,
তাহলে এইরকম অ্যানার্কিটাই চলতে থাকবে। আদালতের সেই জায়গায় উচিত ছিল যে যারা সত্যি সত্যি অযোগ্য, যারা কারচুপির আশ্রয় নিয়েছেন, যারা অনৈতিকতার আশ্রয় নিয়েছেন, তাদেরকে আইডেন্টিফাই করা দরকার। কোনো কমিটি বের করতো, একটা কমিটি স্থাপন করতো, কমিটি স্থাপন করে তাদের কাছে তো ডেটা রয়েছে, তাদের কাছে তো সার্ভারের ডেটা রয়েছে, সেই কমিটি এবং যে ডেটার ভিত্তিতেই রায় হয়েছে সেখান থেকেই তারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতেন যে কাদের মার্কশিটে ট্যাম্পারিং হয়েছে, কাদের ওএমআর শিটে ট্যাম্পারিং হয়েছে। এটা করা তো খুব একটা অসুবিধা ছিল না। একটা স্পেশালাইজ কমিটি তারা তৈরি করে দিতেন, আদালত মনিটরিং, তারা সিদ্ধান্ত নিতেন, তারা বিচারপতিদের কাছে তাদের যে অ্যানালিসিস সেই অ্যানালিসিস দিতেন, তার ভিত্তিতে রায় হতো। সেটা না করে আপনি সমগ্র ক্লাসকে একজন ছাত্রের দুষ্টুমির জন্য বা দুজন ছাত্রের বদমাইশির জন্য ক্লাসে 40 জন ছাত্রকে বরখাস্ত করে দেবেন, সাসপেন্ড করে দেবেন, এটা তো হতে পারে না। এই কাজটা উনি করেছেন এবং এই রায় অন্যায্য, এই রায় অগণতান্ত্রিক, এই রায়ের বিরুদ্ধে সরকার এবং চাকরি প্রার্থীরা দুপক্ষই আদালতে যাবে এবং সুপ্রিম কোর্ট এই রায়কে স্টে দেবে। আচ্ছা, এই যে চাকরি প্রার্থী বা চাকরি নিয়ে 2016 সালে এসএসসি নিয়ে তো বছরকে বছর এই বিষয়টা মামলাটা চলছে, সেখানে দাঁড়িয়ে যারা চাকরি করছে তারাও যখন একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছিল, যারা বঞ্চিত বলে নিজেদের দাবি করছে তারাও একটা যে তাদের ভবিষ্যতে কি হবে, সেইখানে দাঁড়িয়ে যে আজকে রায়টা দেওয়া হলো। এবার তৃণমূল থেকে বলা হচ্ছে, এসএসসি কমিশন থেকেও বলা হচ্ছে যে তারা উচ্চ আদালতে যাবে, দ্বারস্থ হবে। তো মানুষের একটা মানসিক যে হেনস্থার তাদের সামনে হতে হচ্ছে, যে কেউ যোগ্য হোক বা অযোগ্য হোক, দুই পক্ষ থেকে যারা চাকরিতে রয়েছে তারা চাকরি হারা হচ্ছে, যারা বঞ্চিত রয়েছে, সেই বিষয়ে অবশ্যই দেখুন, এটা তো আদালতের এই রায়ই বলে দিচ্ছে যে 3700 সামথিং কেসে তারা ওএমআরে অসঙ্গতি পেয়েছেন। তো 26,000 লোককে আপনি বাদ দিলেন, তার মধ্যে আমি 4000ই ধরলাম 3700-কে, তাহলেও তো 22,000-22,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, যারা কোনো কারচুপি করেনি, যারা কোনো অনৈতিকতার আশ্রয় নেয়নি, আজকে সেই শিক্ষক শিক্ষিকাদের যে সোশ্যাল এম্বারাসমেন্ট, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধবের কাছে যে মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে আদালতের এই রায়ের ফলে, আদালত পারবে তাদের সেই মানসিক নির্যাতনের দিনগুলো তাদেরকে রিহ্যাবিলিটেট করতে? আজকে যে সোশ্যাল এম্বারাসমেন্টের মুখোমুখি এই শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন, যারা কোনো অন্যায় করেননি, যারা ন্যায্যভাবে চাকরিটা পেয়েছেন, যারা প্রশ্নের উত্তর দিয়ে, যারা মেধার জোরে চাকরি পেয়েছেন, আজকে তাদেরকে মানুষের কাছে চোর বলে প্রতিপন্ন করে দিয়েছে আদালতের এই রায়। কোথায় ন্যাচারাল জাস্টিস? বিচারের বাণী তো নীরবে নিভৃতে কাটছে। শুধুমাত্র সবচেয়ে বড় কথা, বিজেপির লিডার অফ অপোজিশন এই রাজ্যের বুকে আগে থেকে বলে দিচ্ছে যে সপ্তাহের শুরুতে আমি বোমা ফাটাবো এবং সপ্তাহের প্রথম দিন আদালত এই রায় দিচ্ছে। তার মানে হয় এই রায় বিজেপি লিখে দিয়েছে, আর নইলে পরে এই বিচারপতির কোন মনোভাব আছে আগামী দিনে অভিজিৎ গাঙ্গুলি পার্ট 2 হওয়ার। নইলে পরে এই রায় কি করে আসে? এই রায় আসার আগেই যখন বিজেপি ঘোষণা করে দেয় যে অমুক দিনে অমুক বোমা ফাটবে, তারপর এই রায় আসছে, তার মানে রায়টা বিচারপতি মানে যে রায় দেবে সেটা হয় বিজেপি লিখে দিয়েছে, আপনারা তাকে বলে দিয়েছে যে এই রায় দেবো। নইলে পরে আগে থেকে অ্যাডভান্স কি করে তিনি প্রেডিক্ট করছেন? খুব পরিষ্কার ভাবে এর আগেও অভিজিৎ গাঙ্গুলির একাধিক রায় নিয়ে যখন সংশয় দেখা দিয়েছিল, পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে রায়গুলোর পেছনে বিজেপির মদত ছিল। আজকে এই রায়ের পেছনে কাদের মদত আছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। কোথাও কি আপনারা এটা বলতে চাইছেন যে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের বেঞ্চে যে রায় দেওয়া হচ্ছে তারা বিজেপির হয়ে রায়টা দিয়েছে? আমরা এরকম কিছু বলার থেকে মানুষ যেটা বোঝার সেটা বুঝে নিচ্ছে। আমরা আবার বলছি, আমরা ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে নই, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু কোন কোন বিচারপতি এমন এমন কাজ করছেন যাতে এই সন্দেহগুলো মানুষের মনে এবার এই কারণে উদ্রেক হয় যে আমি যেটা প্রথমেই আপনাকে বললাম, রাম মন্দিরের রায় যিনি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন বিচারপতিকে দেখা যাচ্ছে রাজ্যসভায় মনোনীত সাংসদ হয়ে যেতে বিজেপিরা বলে, একজনকে দেখা যাচ্ছে 370 ধারার সঙ্গে জড়িত, রায়ের সঙ্গে জড়িত, তাকে দেখা যাচ্ছে কোন রাজ্যের রাজ্যপালের পদ অলঙ্কৃত করতে, এখানে দেখা যাচ্ছে বিজেপির লোকসভার টিকিট পেতে। তো মানুষের মনে বিচার ব্যবস্থা সম্পর্কে কি ধারণা এরা তৈরি করছেন? এই বিচারপতিরাই তো তৈরি করে দিচ্ছেন মানুষের মনে ধারণা যে বিচারপতিরা আসলে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন। আমি খারাপ কথা বলছি না, বিচারপতিরা কয়েকজন, সব বিচারপতি অবশ্যই নয়, অধিকাংশ বিচারপতি সৎ, অধিকাংশ বিচারপতির উপর মানুষের ভরসা রয়েছে, কিন্তু এই কতিপয় বিচারপতির জন্য সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার চিত্রটা সত্যি সত্যি কি ঠিক থাকছে, নষ্ট হচ্ছে না? দেশের মানুষ আজকে এই প্রশ্ন করছেন না। আজ রবিশ কুমারের মতো সাংবাদিক তিনি অভিজিৎ গাঙ্গুলির রেফারেন্স টেনে এনে তার ইউটিউব ভিডিও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। আজ ধ্রুবরাটির ভিডিওতে এই ঘটনাগুলো উঠে আসছে। আজকে আপনাদের মতো ইউটিউব চ্যানেলগুলো গদি মিডিয়া দেখাবে না, কিন্তু থার্ড স্ট্রিম মিডিয়াগুলো, আলাদা মিডিয়াগুলো, যে মিডিয়াগুলোর এত পপুলারিটি আজকে, তার কারণ তারা সত্যিগুলো মানুষের সামনে তুলে ধরছে।